আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটা ভালো আছো। তুমগো দোয়াই ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো বেশি কথা না কইয়া চলো আমরা অহনা গল্পটা শুরু করে দেই। অহনার বাবা বলল, তারপর দেখলাম বাহিরে চালতা গাছের নিচে বসেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলল না। তারপর আমি ঘরে চলে আসলাম, কিন্তু কিছুক্ষণ পর গিয়ে দেখতে পেলাম সেখানে কেউ নেই। কোথাও যেন উধাও হয়ে গেছে। তারপর তুই উঠে গেলি। অহনা বলল, কোথায় গেল বাবা? ওর পরিচয়টা তো এখনো জানা হলো না। অহনা ঠিক করে নদীর পাড়ে যাবে। সেখানে গিয়ে যদি আবার কোনো ক্লু পাই তাহলে খুঁজতে আর কোনো অসুবিধা হবে না। তৎক্ষণাৎ দেরি না করে অহনা নদীর পাড়ে রওনা দেয়। গ্রামের সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা হয় মতির সাথে। গ্রামের মোড়লের ছেলে মতিন। অহনা তাকে দেখে কপাল কুঁচকায়। পাশ কেটে চলে যেতে চাইলেই মতি তাকে ডাক দেয়, অহনা। অহনা দাঁড়ায়, ছোট্ট করে হো বলে। বেচারি মাকে হারিয়ে ফেললো, কি আর করার, যা হয় ভালোর জন্যই হই। অহনা রেগে উঠে আর বলে, আর কিছু বলার আছে তোর? মতি বলল, রেগে যাচ্ছিস কেন? মেলা দিন পর তোরে দেখলাম, একটু কথা বলি ভালো করে। অহনা বলল, আমার তাড়া আছে, যেতে হবে। মতি বলল, আমারও সারা রাজ্যের তাড়া থাকে, তাই বলে তোর সাথে দেখা হলো আর কথা বলবো না, সেটা কি হই? অহনা বলল, আমি আপনার মতো বেকার মানুষ নই। মতি বলল, তাহলে তুই কয়টা রাজ্য চালাস? অহনা বলল, আপনার কথা শেষ হলে আসতে পারেন, আমাকে যেতে হবে। অহনা পাশ কাটিয়ে চলে যায়। মতি ছোট ছোট দাড়িতে হাত বলিয়া নিচেকে ভিড় করে বলল, সেই ছোট ছোট মেয়েরা কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। বিষয়টা দেখতে হবে। অহনা নদীর পাড়ে অন্যি হয়ে খুঁজছে ময়নাকে, কিছুই পাই না। আশাহত হয়ে যখন মাটিতে লুটিয়ে পড়ে তখনই তার চোখ পড়ে যায় একটা লকেটের দিকে। বালির নিচ থেকে অল্প পরিমাণ অংশ দেখা যাচ্ছে। অহনা বালির ভিতর থেকে বের করে লকেটটি পরিষ্কার করে ভালো করে উল্টে পাল্টে দেখে লকেটটি খুলতে অবাক হয়। সেখানে ময়নার সাথে একটি ছবি। অহনা সেটি বাড়িতে নিয়ে আসে। অহনার বাবা রুস্তমকে দেখাতেই সে চিনতে পারে আর বলল, পাশের এলাকায় তার বাড়ি। অহনা ঠিক করে সে যাবে ওই বাড়িতে, রুস্তম যেতে না করে। কিন্তু অহনা সিদ্ধান্ত নিয়েছে সে যাবেই। লোকটি ঠিকানা বের করে অহনা রওনা দেয়। একটা অটো নিয়ে তার বাড়িতে পৌঁছায়। কয়েকজন লোককে জিজ্ঞাসা করে বাড়ির খবর নেই। একটা বহু পুরানো বাড়িতে তাকে লোকটা, নাম বশির। দরজা ধাক্কাতেই বশির ঘুম থেকে উঠে বের হয়ে আসে। অহনাকে দেখে জিজ্ঞাসা করে, কাকে খুঁজছেন আপনি? অহনা লকেটটা বশিরের হাতে দেয়। লকেট দেখে বশির হাউমাউ করে কেঁদে উঠে। মুহূর্তেই ভেঙে পড়ে। এমনিতেই সারা রাত কান্না করে কাটিয়েছে। ভোর রাতের ঘুমটায় চোখে ছিল। অহনার দিকে দৃষ্টি দেয় বশির। এটা তুমি কোথায় পেলে মামনি? অহনা বলল, আপনি কি এই মেয়েটাকে চিনেন? লোকটি বলল, আমি তার হতভাগা বাবা। অহনা বলল, তাহলে আপনি কাঁদছেন কেন? তখন লোকটি বলল, আমি জানি না কে তুমি। তুমি হয়তো জানো না, কালকে আমার মেয়েটা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বলে বশির অচরে কাঁদতে লাগলো। অহনার পা দুটো যেন অবশ হয়ে আসে। কিছুই বুঝতে পারছে না সে কি হচ্ছে, কেন হচ্ছে। অহনার মাথায় কিছুই ঢুকছে না। অহনা কাঁধে কারো স্পর্শ পাই, বুঝতে পারে মাহমিদ কাছে এসে দাঁড়িয়ে আছে। অহনা নিজেকে সামনে নিয়ে জিজ্ঞাসা করে, আপনি কিছু ভুল করছেন না তো? তখন লোকটি বলল, আমি কেন নিজের মেয়েকে নিয়ে মিথ্যা বলবো? বাবা হয়ে আমি মেয়ের মৃত্যুর সংবাদ দিচ্ছি, তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? অহনা বলল, না আঙ্কেল। কিন্তু অহনা থেমে যায়। লোকটা কান্নায় ভেঙে পড়ছে। এখন তাকে প্রশ্ন না করে সঙ্গ দেওয়াটাই উত্তম। একটু পর ধীরে স্থির হয়ে সব জানতে চাইবে অহনা। অনেকগুলো প্রশ্ন অহনার মাথায় ঘুরপাক খায়। যদি ময়না কালকে মারা যায় তাহলে আজ সকাল পর্যন্ত তার সাথে কে ছিল? দেখে তো মনে হয়নি সে মৃত। মাথা ধরে বসে আছে অহনা। ময়নাকে সে কিছুতেই মৃত্যু ঘোষণা করতে পারছে না। অহনা মাথার ব্যথায় কুকড়িয়ে উঠে নিজেকে সামনে নেই। বশিরকে জিজ্ঞাসা করে, আপনি কি আপনার মেয়ে ডেড বডি দেখছেন? বশির হতভম্ব হয়ে উঠে আর বলল, আমি নিজের হাতে নিজের মেয়েকে দাফন করছি। অহনা আরেকটা ঝটকা খায়। লোকটা তার মেয়েকে নিজ হাতে দাফন করলে কাল রাতে আমার সাথে কার দেখা হয়েছিল, সে কে? অহনা পুনরায় বলল, দয়া করে আপনি পুরো ঘটনাটা আমাকে বলুন। কি করে আপনার মেয়ে মারা গেল? তখন বশির মিয়া কইল, আমার মেয়ের জামাই কয়দিন আগে মরছে। রাগে দুঃখে আমার মেয়েও গলায় দড়ি দিল। অহনা বলল, এই বাড়িতে নাকি তার শ্বশুর বাড়িতে? বশির মিয়া বলল, আমার মেয়ের শ্বশুর বাড়িতে। অহনা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আপনি কি তার ঘরটা দেখাবেন আমাকে? বশির মিয়া বলল,
নিশ্চয়ই আমার মেয়ে খুব শৌখিন ছিল, তার গপ সবসময় আয়নার মতো ঝকঝক করত। বাহারি জিনিসে ভরপুর। আসো আমার সাথে। অহনা বসিরের পিছনে যাই, দেখলো ঠিক বসে লোকটা, বাহিরি সাজে ঘরটা। অহনা নিজের ঘরের কথা মনে পড়ল। একবার যখন টুকি ওর ঘরে এসেছিল, তখন অহনা ওয়াশরুমে ছিল। বের হতেই টুকি নাক ছিটকে বলল, গরুর গোয়ালটাও তোর ঘর থেকে অনেক সুন্দর। আমার মনে হয় গরু ছাগলরাও এখানে এক রাত্রি থাকবে না। অহনা তখন বেটকি খেটে বলছিল, ভাগ্যিস তুই গরু ছাগল না, তাহলে তুইও থাকতে পারতি না। এবার ফিরি গল্পে। বসির অহনাকে পুরো ঘর দেখায়। অহনার দেখে মন ভরে। ওর চোখ যায় একটা রুমালের দিকে, নকশা করা। সেটা কোনো ফুল লতা পাতা না, একটা কিছু চিত্র আঁকা। অহনা বসিরের অগুচারে সেটা লুকিয়ে নেয়, আর ওর ঘর দেখা শেষ হলে সে বের হয়ে যায়। বসির থেকে বিদায় নিতেই সে প্রশ্ন করে, আমার মেয়েকে নিয়ে তুমি এত কিছু জানতে চাইলে? আমি জানি না কে তুমি, যদি পরিচয়টা দিতে। অহনা বলল, আমি তার সিনিয়র ছিলাম স্কুলে। বসির মেয়ে কইল, আমার মেয়ে তো ক্লাস 6 পর্যন্তই পড়ছে, আর এতদিন পর তুমি তাকে খুঁজতে আসলে? অহনা ঘাবড়ে যায় আর বলল, অনেক আগেই তার সাথে কথা হয়েছিল, আর আমি বাড়িতে আসতে পারিনি, তাই তার খবর নিতে পারছিলাম না। কোনো রকমে বিদায় নিয়ে বের হয়ে যায় অহনা। অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে তার মনে, কিন্তু কোনো উত্তর জানা নেই। অনেক সময় উত্তর আমাদের সামনে থাকে, কিন্তু আমরা দেখতে পাই না। অহনা বসিরে থেকে তার মেয়ের শ্বশুরবাড়ির ঠিকানা নিয়েছিল। এখন তার গন্তব্য হলো ময়নার শ্বশুরবাড়ি। দুপুরের খাবার খেয়ে অহনা রওনা দেয় ময়নার শ্বশুরবাড়ি। চাকরের সমাগম মানুষের চেয়েও বেশি। অহনা গেটেই পার হতেই দারোয়ান তাকে আটকে দেয়। অহনা লম্বা ঘুমটা টেনে বলল, আমি ভিতরে যেতে চাই, ভিতরে বাইরের লোক যাওয়া নিষেধ। তখন অহনা বলল, আমি তাদের আত্মীয় হই। দারোয়ান বলল, কেমন আত্মীয়? এই বাড়িতে 30 বছর ধরে আমি আছি, এমন কোনো আত্মীয় নাই যে আমার অচেনা। অহনা বলল, তাদের বাড়ির বউয়ের আত্মীয়দেরকেও আপনি চিনেন? দারোয়ান বলল, না। অহনা বলল, তাহলে এই বাড়ির মালিকের বাবার ভাইয়ের চাচাতো বোনের মেয়েকে চিনেন? দারোয়ান কিছুক্ষণ ভেবে নেই, না, চিনি না। চিনবেন কি করে, বুড়ো হয়ে গেছেন তো তাই। আমাকে এখন ভিতরে ঢুকতে দেন, তা না হলে আমি বড়বাবুর কাছে গিয়ে নালিশ দেব, আপনার চাকরি চলে যাবে। দারোয়ান বলল, না, ঠিক আছে, আপনি ভিতরে যান, কিছু বলবেন না মালিককে। অহনা ভিতরে চলে যায়। কিছুক্ষণ পর চাকরানি দেখতে পেয়ে অহনা তাকে বলে, তুমি কি এই বাড়িতে থাকো? চাকরানি বলল, হ্যাঁ। অহনা বলল, তাহলে এই বাড়ির বৌমা নাকি মারা গেছে? চাকরানি বলল, কোনটা, ছোটটা নাকি বড়টা? অহনা অবাক হয়ে যায়। বড় বউ না ছোট বউ সে তো জানে না। বলল, দুইজনই। তখন কাজের মেয়েটা বলল, দাঁড়ান আপা, আমি গামছাটা রেখে আহি। গামছাটা রেখে এসে অহনার কাছে আসে আর বলল, তাহলে এখন কোন আফা, আমনে কি কইছিলেন? অহনা বলল, এই বাড়ির 2 বউয়ের কথা। কাজের মেয়েটি বলল, বড় বউ তো 2 মাস আগে মারা গেছে শ্বাসকষ্টে, আর ছোটটা গলায় দড়ি দিছে। অহনা বলল, কেন, কি হয়েছে তুমি কি জানো? কাজের মেয়েটা বলল, হ্যাঁ, জামার লেগিয়া, মাইয়াটা ভালাই আসিল, জামাইটাও ভালা। তারপর মেয়েটা অহনার কাছে এসে বলল, তোই আফা, শ্বশুর বাড়ির কোনো লোকজনই ভালা না, মাইয়াডারে অত্যাচার করত, আর বড় বড়ডারেও। ওরা তো এমনিতেই মরত। ভিতর থেকে একজন লোকের আগমন দেখে মেয়েটি সরে যায়। অহনা ও পিলারে এসে লুকিয়ে পড়ে। অহনা ফুল হাতা শার্ট গায়ে দিয়েছিল, হাত কুনি পর্যন্ত ঘুরিয়ে রাখা, গলায় একখানা কালো ওড়না জড়ানো। বাতাসের কারণে সেটার কিছু অংশ উঠতে লাগলো। ঘর থেকে বের হওয়া লোকটি সেটা লক্ষ্য করে। লোকটি এগিয়ে আসে অহনার দিকে, ঠিক ধরেছিল, এখানে কেউ ছিল, কে তুমি মেয়ে? অহনা বের হয়ে আসে, বই খুঁজছে তার খুব। অহনা বলল, আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি। তখন লোকটি বলল, কে তোমার বান্ধবী? অহনা বলল, ময়না। তখন লোকটি বলল, ময়না নামের কেউ এখানে থাকে না, তুমি ফিরে যাও। তখন অহনা বলল, এটা তার শ্বশুর বাড়ি। লোকটি বলল, কালকে সে মরে গেছে, তুমি হয়তো জানো না। তখন অহনা বলল, আমি জানি, আমি এটাও জানি সে এখনো জীবিত। লোকটি বলল, এসব উল্টাপাল্টা কি বলছো? সবাই সাক্ষী আছে, জিজ্ঞাসা করো। অহনা বলল, আমি বিশ্বাস করি না, নিজের চোখে না দেখলেই কিছুই বিশ্বাস হয় না আমার। তখন লোকটি বলল, তোমার বিশ্বাসের জন্য কি আরেকবার কাউকে মেরে দেখাবো? অহনা বলল, কি বললেন, আপনি কাকে মারছেন? লোকটা বলল, কথা বাড়িও না, তোমার মতো মেয়ে কিছুই করতে পারবে না, এখান থেকে চলে যাও ভালোই ভালোই,
না হয় ময়নার মতো অবস্থা তোমারও হবে। অহনা বলল, আমি যাব না। কি করবেন করে নেন। লোকটি বলল, আমি কাউকে ছেড়ে দেই না, তোমার ভালোর জন্যই বলছি, তুমি চলে যাও, না হইলে খারাপ কিছুই হবে। সুন্দরী মেয়ে বলে ছেড়ে দিচ্ছি, আবারও দেখা হবে। লোকটি হিলহিল করে হেসে উঠে। অহনা বিরক্ত হই আর বলল, আপনার হাসি আপনার সেই পাকা চুলের মতোই বাজে। অহনার কথায় লোকটির হাসি থেমে যায় আর সে বলল, সুন্দরী মেয়েদের গালিতেও শান্তি পাওয়া যায়, তোমার দিকে নজর পড়ছে আমার, এখন চলে যাও, পরে আবার দেখা হইবই। কারণ আমার নজর যার উপরে পড়ছে তাকে সে আমার করেই ছাড়ছি, বিদায় সুন্দরী। অহনা নাক চেপে ধরে, আপনার থেকে অনেক গন্ধ আসছে, সরে দাঁড়ান। লোকটি চলে যায়। একজন চাকরানি এসে বলল, এই বাড়িতে যে একবার ঢুকে সে বের হতে আমি দেখিনি, তা সবাই কোথায় যায় আমি জানি না, বিশেষ করে মাইয়ারা। অহনা বলল, কি এসব বলছেন আপনি, মানে কি, আর ওই লোকটা কে? চাকরানি বলল, এই বাড়ির ছোট ছেলে, গাউরা ফুরা। আফা, আমনে চলে যান, বিপদে পড়বেন। তখন অহনা বলল, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, এটা বলো তুমি ময়নার লাশের চেহারা কি তুমি দেখছো? মেয়েটি বলল, না আপা, তারা তো তাড়াতাড়ি দাফন করে দিছিল, তার বাপরেও দেখতে দেয় নাই। অহনা বলল, তাহলে তুমি চলে যাও। মেয়েটি চলে যেতে অহনা গেটের দিকে পা বাড়ায়, উঠতে তার পা থেমে যায়, গাছের আড়ালে চলে যায়। একজন লোক ভিতরে ঢুকছে, তাকে চেনে অহনা, কালকে যে লোকটা ছুরি নিয়ে আক্রমণ করছে এটাই সে লোক। অহনা লুকিয়ে লুকিয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হই। লোকটা চলে গেলে অহনা গেটের কাছে যায়, বের হয়ে বাড়ি যায়। বিছানায় বসে মুখে হাত রেখে অহনা ভাবতে থাকে, কি করা যায়। রুস্তম আসে, কিছু পেলি? অহনা দীর্ঘশ্বাস বের হয়ে আসে, না গো বাবা, কিছুই পাইনি, তবে পেয়ে যাব। ও আমাকে যেহেতু আপা বলে রাখছে, আমি ওকে খুঁজে বের করবই। অহনার বাবা বলল, তবে আর খুঁজে কাজ নেই, কিছু পাসনি যেহেতু আর পাবিও না, তুই মেয়েটাকে নিয়ে আর ভাবিস না। অহনা বলল, এটা কেমন কথা বাবা, ও আমার বোন, আমি কি আমার বোনকে খুঁজবো না? বের করব, যেটাই হোক দেখা যাবে, পাথারে থাকলেও খুঁজে বের করব। অহনা ঘর থেকে বের হয়ে আসে, বাড়ির পিছনে পরিত্যক্ত জায়গায় গাছের আড়ালে বসে থাকে, সাথে নিয়ে আসে ময়নার ঘর থেকে নিয়ে আসা রুমালটা। অহনা চোখ বোলায়, রুমালের উপর কিছু চিহ্ন আঁকাআঁকি করা দেখছে। খুব সূক্ষ্ম নজরে দেখল ছোট ছোট ঘরগুলিতে বর্ণমালার মতো কয়েকটি অক্ষর।